সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষ 2025 সনে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে সেই পরীক্ষার দর্শন তৃতীয় পত্রের যে অধ্যায় ভিত্তিক চূড়ান্ত সাজেশনটি রয়েছে সেটি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী সাজেশনের ভিডিওটি আমরা আপলোড করার মাত্রই আপনারা সেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো আমরা সরাসরি চলে যাব আজকের মূল ভিডিওতে। আর আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন। তো দর্শন তৃতীয় পত্রের প্রথমে যে অধ্যায় নীতিবিদ্যার প্রকৃতি, পরিধি এবং মূল্যায়ন, এখান থেকে আমরা ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। নীতিবিদ্যা কি? নীতিবিদ্যা হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের ঐচ্ছিক ক্রিয়ার ভালোত্ব, মন্দত্ব, ঔচিত্য, অনুচিত্য প্রভৃতির লক্ষণ ও নিয়ম নির্ণয়ের চেষ্টা। ইথিস শব্দের উৎপত্তি হচ্ছে গ্রিক শব্দ ইথিকাস থেকে, যা ইথোস থেকে উদ্ভূত। মরিসের অর্থ হচ্ছে রীতিনীতি। উইলিয়াম লিলি এর মতে নীতিবিদ্যা কি? নীতিবিদ্যা সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কীয় একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। যে বিজ্ঞান মানুষের আচরণকে উচিত কি অনুচিত, ভালো কি মন্দ, সত্য কি মিথ্যা তা অনুরূপভাবে বিচার করে। নীতিবিদ্যা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে চরিত্র, রীতিনীতি বা অভ্যাস। নীতিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান? নীতিবিদ্যা হচ্ছে একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। নীতিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান? তো এই প্রশ্নটি রিপিট হয়েছে। হারবার্ট স্পেন্সারের নীতিবিদ্যার ক্ষেত্রে কোন পদ্ধতির সমর্থক? সেটি হচ্ছে বিবর্তনমূলক পদ্ধতি। ম্যানুয়াল অফ ইথিস গ্রন্থটির রচয়িতা হচ্ছে জে.এস. ম্যাকঞ্জি। অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ইথিস গ্রন্থটির রচয়িতা হচ্ছেন উইলিয়াম লিলি। এই অধ্যায়ের খ বিভাগের থেকে আমরা নীতিবিদ্যা বলতে কি বুঝো, নীতিবিদ্যা বস্তুনিষ্ঠ না আদর্শনিষ্ঠ বিজ্ঞান আলোচনা করো। গ বিভাগ থেকে আমরা পড়ব নীতিবিদ্যা পাঠ্যের প্রয়োজনীয়তা আলোচনা করা এবং নীতিবিদ্যার স্বরূপ আলোচনা করা, কলা হিসেবে নীতিবিদ্যা আলোচনা করা। এরপর রয়েছে অধ্যায় 2 নীতিবিদ্যার সাথে সম্পর্কিত বিষয়সমূহ। এখান থেকে ক বিভাগ আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। ধর্ম কি? ধর্ম হচ্ছে অতিপ্রাকৃত সত্তায় বিশ্বাস, যে বিশ্বাস মানুষের সকল ক্রিয়া এবং অনুভূতিকে নিয়ন্ত্রণ করে। ধর্মতাত্ত্বিকেরা নৈতিক নিয়মকে কি মনে করেন? ঈশ্বরের আদেশ মনে করেন। নৈতিকতার কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষ। দর্শনের কোন আলোচ্য বিষয়গুলো? কান্ট নৈতিকতার স্বীকার্য, এটি হচ্ছে ইচ্ছার স্বাধীনতা, আত্মার অমরত্ব এবং ঈশ্বরের অস্তিত্ব। হেডনিজম শব্দটির অর্থ হচ্ছে বিধান। খ বিভাগ থেকে আমরা পড়ব নীতিবিদ্যা এবং সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করা এবং নীতিবিদ্যা ও ধর্মের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করা। গ বিভাগ থেকে আমরা পড়ব নীতিবিদ্যা কি? নীতিবিদ্যা কিভাবে মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত, নীতিবিদ্যা এবং মনোবিদ্যার সাদৃশ্য আলোচনা করো। এরপর অধ্যায় 3 থেকে আমরা ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার সংজ্ঞা দাও। যে নীতিবিদ্যা পরম আদর্শের প্রেক্ষিতে মানব আচরণের ন্যায় অন্যায়, উচিত অনুচিত, ভালো মন্দ বিচার করে তাকে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা বলা হয়। ব্যবহারিক নীতিবিদ্যা কি? বিশেষ বিশেষ পরিস্থিতি ও পরিবেশে কোনো বিশেষ ব্যক্তিগত বা সামাজিক সমস্যা সমাধানের জন্য নিয়মাবলী প্রয়োগের প্রক্রিয়াকে ব্যবহারিক বা প্রায়োগিক নীতিবিদ্যা বলে। পরিবেশ নীতিবিদ্যা বা নীতিবিদ্যার কোন শাখা অন্তর্ভুক্ত? এটি হচ্ছে প্রায়োগিক নীতিবিদ্যা। পরিবেশ নীতিবিদ্যা কি? পরিবেশ নীতিবিদ্যা হচ্ছে পরিবেশ ও নৈতিকতার একটি মিশ্র ও সমন্বিত পর্যালোচনা ও সবিচার বিশ্লেষণ। নীতিবিদ্যা কত প্রকার? 4 প্রকার, যথা আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা, পরানীতিবিদ্যা, ব্যবহারিক নীতিবিদ্যা এবং পরিবেশ নীতিবিদ্যা। এইচ.এ. প্রিচার্ড কোন ধরনের নীতি দার্শনিক? এটি হচ্ছে স্বজ্ঞাবাদী নীতি দার্শনিক। খ বিভাগ থেকে আমরা প্রশ্নগুলো দেখে নেব। আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা এবং পরানীতিবিদ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করা বা নিরূপণ করা। পরিবেশ নীতিবিদ্যা কি? পরানীতিবিদ্যা বলতে কি বুঝো? এবং গ বিভাগ ব্যবহারিক জীবনে নীতিবিদ্যার উপকারিতা আলোচনা করা। অধ্যায় 4 স্বীকার্য সত্য কি? কোনো বিজ্ঞানের আলোচনার সুবিধার জন্য বিনা প্রমাণে গৃহীত কতগুলো আবশ্যিক ধারণাই হচ্ছে স্বীকার্য সত্য।
আত্মার অমরত্ব কি? আত্মার অমরত্ব বলতে বোঝায় মৃত্যুর পর মানুষের সীমাহীন জীবনের অস্তিত্ব। বিচার বুদ্ধি বলতে কি বোঝায়? বিচার বুদ্ধি বলতে বোঝায় কোনো কিছুকে উপলব্ধি করার, ব্যাখ্যা করার এবং বিচার করার শক্তি। খ বিভাগ থেকে নৈতিক বিচারের স্বীকার্য সত্য বলতে কি বোঝায়? এবং গ বিভাগ থেকে আমরা নৈতিকতার স্বীকার্য সত্য হিসেবে ইচ্ছার স্বাধীনতা সম্পর্কীয় ধারণার ব্যাখ্যা এবং নৈতিকতা স্বীকার্য সত্যগুলো কি কি। এরপর রয়েছে অধ্যায় 5। অধ্যায় 5 থেকে আমরা ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। ঐচ্ছিক ক্রিয়া কি? যে ক্রিয়া ব্যক্তি স্বেচ্ছায় সম্পাদন করে তাকে ঐচ্ছিক ক্রিয়া বলে। নৈতিক ক্রিয়া কি? যে ক্রিয়া কোনো নৈতিক আদর্শ অনুসারে সম্পাদিত হয় তাকে নৈতিক ক্রিয়া বলে। নীতিবিদ্যায় আচরণ শব্দটি কোন ক্রিয়াকে অন্তর্ভুক্ত করে? এটি হচ্ছে ঐচ্ছিক ক্রিয়া। ইচ্ছা ক্রিয়া কাকে বলে? যেসব ক্রিয়া মানুষের ইচ্ছা এবং বিচার বিবেচনা ছাড়াই সংঘটিত হয় সেগুলোকে ইচ্ছা নিরপেক্ষ ক্রিয়া বলা হয়। উদ্দেশ্য বলতে কি বোঝাও? উদ্দেশ্য হলো একটি লক্ষ্যের ধারণা যা একজন ব্যক্তি তার সামনে তুলে ধরে এবং তা বাস্তবায়িত করার জন্য সচেষ্ট হয়। ডিউটি অফ ডিউটিস সেক উক্তিটি হচ্ছে কার? উক্তিটি হচ্ছে কান্টের। খ বিভাগ থেকে আমরা দুটি প্রশ্ন। স্বতঃস্ফূর্ত ক্রিয়া বলতে কি বোঝায় এবং উদ্দেশ্য ও অভিপ্রায়ের মধ্যে পার্থক্য নির্দেশ করা। গ বিভাগ থেকে আমরা দুটি প্রশ্ন। কামনার স্বরূপ বিশ্লেষণ করা এবং ঐচ্ছিক ক্রিয়া কি? ঐচ্ছিক ক্রিয়ার বিভিন্ন স্তর ব্যাখ্যা করা। এরপর রয়েছে অধ্যায় 6। অধ্যায় 6 থেকে আমরা প্রশ্নগুলো দেখে নেব। অবধারণ কি? সাধারণত অবধারণ বলতে দুটি সাধারণ বা পদের মধ্যে সম্পর্ক স্থাপনের একটি মানসিক প্রক্রিয়াকে বোঝায়। নৈতিক অবধারণ কি? নৈতিক অবধারণ নৈতিক আদর্শ বা মানদণ্ডের প্রেক্ষিতে মানব আচরণের ভালোত্ব মন্দত্ব বা ঔচিত্য অনুচিত্য নিরূপণ সম্পর্কীয় অবধারণ। নৈতিক অবধারণের প্রকৃতি বিষয়বস্তু হচ্ছে অভিপ্রায়। প্রকৃতিবাদ কি? প্রকৃতিবাদ অনুসারে নৈতিক অবধারণ হচ্ছে সত্য বা মিথ্যা সম্পর্কীয় এবং এসব অবধারণ প্রাকৃতিক বিজ্ঞানের ধারণাসমূহে সম্পূর্ণরূপে পরিণত হয়ে থাকে। আবেগবাদ কি? আবেগবাদের মতে আবেগ প্রকাশ করাই নৈতিক অবধারণের মুখ্য উদ্দেশ্য। বিবেক কি? বিবেক হচ্ছে বিচার বুদ্ধি সম্পর্কীয় বৃত্তি যা স্বতঃস্ফূর্তভাবে নৈতিক নিয়মকে বুঝতে পারে। ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ অর্থ হচ্ছে নিঃশর্ত আবশ্যক। খ বিভাগ থেকে আমরা পড়ব নৈতিক সংশয়বাদ বলতে কি বোঝা? নৈতিক অবধারণ সম্পর্কে কি বোঝায়? কামনার তন্ত্র বলতে কি বোঝায়? গ বিভাগ থেকে আমরা দুটি প্রশ্ন পড়ব। নৈতিক নিয়ন্ত্রণ কি? আমরা কেন নৈতিক হব এ প্রসঙ্গে তোমার মত ব্যাখ্যা করো এবং নৈতিক অবধারণ কি? নৈতিক অবধারণের বিষয়বস্তু আলোচনা করো। এখন আমরা যে অধ্যায়টি পড়ব সেটি হচ্ছে অধ্যায় 7 নৈতিক মানদণ্ড। খুবই গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী একটি অধ্যায়। এই অধ্যায়টি অবশ্যই আপনারা ভালোভাবে পড়বেন। তো আমরা ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। নৈতিক মানদণ্ড কি? নৈতিক মানদণ্ড হচ্ছে একটি নৈতিক আদর্শ যার উপর ভিত্তি করে কাজের নৈতিকতা বিচার করা হয়। বিশপ বাটলার কোন ধরনের নীতি দার্শনিক? এটি হচ্ছে স্বজ্ঞাবাদী নীতি দার্শনিক। দুইজন স্বজ্ঞাবাদী দার্শনিকের নাম লেখো। একটি হচ্ছে বিশপ বাটলার এবং অপরটি হচ্ছে মার্টিন ইউ। সুখবাদ কি? সুখবাদ অনুসারে সুখই মানব আচরণের নৈতিক মানদণ্ড। নৈতিক সুখবাদ কাকে বলে? যে মতবাদ অনুসারে সুখী মানুষের একমাত্র কাম্য বস্তু এবং মানুষের শুধু সুখ অন্বেষণ করা উচিত তাকে নৈতিক সুখবাদ বলা হয়। মনস্তাত্ত্বিক সুখবাদের মূল বক্তব্য কি? মানুষ সবসময় সুখ অন্বেষণ করে এবং সুখই মানুষের স্বাভাবিক কামনার বস্তু। নৈতিক সুখবাদ কত প্রকার? 3 প্রকার। সূক্ষ্ম বা মার্জিত সুখ বলতে কি বোঝায়? সূক্ষ্ম বা মার্জিত সুখ বলতে মানসিক সুখকে বোঝায়। সুখবাদের গণনা প্রণালী কি? যে উপাদানগুলোর মাধ্যমে সুখের পরিমাণ নির্ধারণ করা হয় সেগুলোকে সুখবাদের গণনা প্রণালী বলা হয়। উপযোগবাদের প্রবক্তা হচ্ছেন জে.এস. মিল। ইউলিটেরিয়ানিজম গ্রন্থের রচয়িতা হচ্ছেন জে.এস. মিল। উপযোগবাদের সমর্থক দার্শনিক কারা? জে.এস. মিল, উইলিয়াম জেমস। নৈতিক বিচারের কর্তা কে? নৈতিক বিচারের কর্তা মানুষের বিবেক। সুখবাদ কত প্রকার? 2 প্রকার।
যথা মনস্তাত্ত্বিক সুখবাদ এবং নৈতিক সুখবাদ। ডাই টু লাইফ এটি কার উক্তি? উইলিয়াম ফ্রেডারিক হ্যাগেলের। পূর্ণবাদ কি? পূর্ণবাদ হচ্ছে এমন একটি মতবাদ যা মানুষের সমগ্র পূর্ণতাকে নৈতিক উদ্দেশ্য বা আদর্শ বলে গণ্য করে। প্রাচীন যুগের পূর্ণতাবাদী চিন্তাবিদ কারা? এটি হচ্ছেন ফ্রেডারিক হেগেল এবং ইমানুয়েল কান্ট। নৈতিক বিবর্তনবাদের প্রবর্তক হচ্ছেন হারবার্ট স্পেন্সার। ইউডিমিয়নিজম শব্দটির অর্থ হচ্ছে শান্তিবাদ, কল্যাণবাদ বা সুখবাদ। বাঁচার জন্য মরো বা মরে বাঁচো উক্তিটি হচ্ছে হেগেলের। নৈতিক বিচারের মাপকাঠি হচ্ছে মানুষের বিবেক। সুখবাদ কত প্রকার? 2 প্রকার, মনস্তাত্ত্বিক এবং নৈতিক সুখবাদ। মিলের পূর্ণ নাম হচ্ছে স্টুয়ার্ট মিল। নৈতিক বিবর্তনবাদ কি? নৈতিক বিবর্তনবাদ অনুসারে নীতিশাস্ত্রের কাজ হচ্ছে জৈবিক নিয়ম হতে কী ধরনের কার্য দুঃখ উৎপাদন করে তা অনুমান করা। উপযোগবাদের প্রবক্তা হচ্ছেন জে.এস. মিল। ইউটিলিটেরিয়ানিজম শব্দটির অর্থ হচ্ছে উপযোগবাদ, এটি আমরা এর আগেও পড়েছি। নৈতিক বিচারের কর্তা হচ্ছে মানুষের বিবেক। তো আমি আপনাদের বলেছি এই অধ্যায়টি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো এই 8টি প্রশ্নের মধ্যে 3টি এবং যদি ভাগ্য ভালো থাকে 4টি প্রশ্ন আপনারা কমন পাবেন। তো এগুলো অবশ্যই ভালোভাবে এবং বেশি বেশি পড়বেন। তো খ বিভাগ যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব। সুখবাদ কি? মানুষ হও মরে বাঁচো উক্তি দুটি বিশ্লেষণ করো। পূর্ণবাদ কি? নৈতিক মানদণ্ড হিসেবে সন্তোষজনক। সুখের গুণগত পার্থক্য বলতে কি বোঝায়? মিল ও বেন্থামের উপযোগবাদের মধ্যে কোন ধরনের পার্থক্য বিদ্যমান? সুখবাদের কূটাভাস ব্যাখ্যা করো এবং কান্টের শর্তহীন আদেশ আলোচনা করো। সেই সাথে স্বজ্ঞাবাদ কি? এই 8টি প্রশ্ন অবশ্যই আপনারা ভালোভাবে পড়বেন। এরপর গ বিভাগ, এখান থেকেও আপনারা কিন্তু যদি ভাগ্য ভালো থাকে 3টি প্রশ্ন কমন পাবেন এবং অবশ্যই 2টি প্রশ্ন কিন্তু আপনারা এখান থেকে কমন থাকবে। তো এখান থেকে আমরা প্রশ্নগুলো দেখে নেই। নৈতিক আদর্শ বিষয়ক মতবাদ হিসেবে উপযোগবাদ ব্যাখ্যা করো। সুখবাদ কি? সুখবাদের শ্রেণী বিভাগ ব্যাখ্যা করো। মিলের উপযোগবাদের প্রধান বৈশিষ্ট্য বর্ণনা করো। উপযোগবাদ কি? বেন্থামের উপযোগবাদ আলোচনা করো। সুখবাদ কাকে বলে? মনস্তাত্ত্বিক সুখবাদ ও নৈতিক সুখবাদের পার্থক্য আলোচনা করো। উপযোগবাদ কি? মিলের উপযোগবাদ আলোচনা করো। কান্টের সদিচ্ছার ধারণা ব্যাখ্যা করো। নৈতিক মানদণ্ড সম্পর্কিত মতবাদ হিসেবে পূর্ণতাবাদ ব্যাখ্যা এবং মূল্যায়ন করো। আরেকটি প্রশ্ন হচ্ছে নৈতিক মানদণ্ড সম্পর্কিত মতবাদ হিসেবে স্বজ্ঞাবাদের মূল্যায়ন করো। এরপর রয়েছে অধ্যায় 8, ব্যক্তি কি? ব্যক্তি বলতে আমরা সাধারণত ব্যক্তির নিজস্ব কার্যকলাপকে বুঝে থাকি। ব্যক্তি স্বাতন্ত্র্য মতবাদের প্রবক্তা হচ্ছেন টমাস হবস। নৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যক্তি ও সমাজের সম্পর্ক বিষয়ক মতবাদ আত্মবাদ, পরার্থবাদ এবং সর্বদাবাদ। আত্মবাদ কি? আত্মবাদ অনুসারে ব্যক্তির নৈতিক কর্তব্য হচ্ছে নিজের স্বার্থ বা মঙ্গল অনুসন্ধান করা, সমাজের অপর মানুষের স্বার্থ বা মঙ্গল অনুসন্ধান করা নয়। ক বিভাগ থেকে আমরা পড়ব ব্যক্তি ও সমাজের সংজ্ঞা দাও। ব্যক্তি ও সমাজ সম্পর্কে সমাজ কিভাবে সম্পর্কিত? পরার্থবাদ বলতে কি বোঝাও? গ বিভাগ থেকে আমরা পড়ব পরার্থবাদ কাকে বলে? পরার্থবাদের প্রয়োজনীয়তা আলোচনা করো। নৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যক্তি ও সমাজের সম্পর্ক বিষয়ক মতবাদ হিসেবে আত্মবাদ এবং পরার্থবাদ আলোচনা করো। এরপর রয়েছে অধ্যায় 9, ইচ্ছার স্বাধীনতা কি? ইচ্ছার স্বাধীনতা বলতে বিভিন্ন বিকল্প কাজের মধ্যে একটি পছন্দ করে তা সম্পাদন করার সামর্থ্য বা ক্ষমতাকে বোঝায়। ইচ্ছার স্বাধীনতা বিষয়ক মতবাদ হচ্ছে অদৃষ্টবাদ, নিয়ন্ত্রণবাদ, অনিয়ন্ত্রণবাদ এবং আত্মনিয়ন্ত্রণবাদ। নিয়ন্ত্রণবাদ কি? এ মতবাদ অনুসারে মানুষ কোনো যন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত নয়, বরং স্বতন্ত্র ও ইচ্ছার অধিকারী। মানুষ স্বেচ্ছায় তার সকল কাজ সম্পাদন করে। আত্মনিয়ন্ত্রণবাদ কি? আত্মনিয়ন্ত্রণবাদ অনুসারে মানুষ নিজেই নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে পরিচালনা করে। ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন গ্রন্থটির রচয়িতা হচ্ছেন জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট। নিয়ন্ত্রণবাদ কি? যে মতবাদ অনুসারে আমাদের ইচ্ছার স্বাধীনতা নেই, কিন্তু আমাদের ইচ্ছা বাইরের বিষয় বা ঘটনার দ্বারা নিয়ন্ত্রিত, এখানে হবে নিয়ন্ত্রিত, তাকে নিয়ন্ত্রণবাদ বলা হয়। সদিচ্ছা কি? কান্টের মতে সদিচ্ছা হচ্ছে যখন প্রবৃত্তির দ্বারা পরিচালিত না হয়ে কেবল বুদ্ধির দ্বারা পরিচালিত হয়, তখন তাকে সদিচ্ছা বলা হয়।
এখান থেকে আমরা ইচ্ছা স্বাধীনতা বলতে কি বোঝায় এবং আত্মনিয়ন্ত্রণবাদ কি, দুটি প্রশ্ন পড়ব। গ বিভাগ থেকে আমরা পড়ব ইচ্ছার স্বাধীনতা বিষয়ক মতবাদ হিসেবে নিয়ন্ত্রণবাদ এবং অনিয়ন্ত্রণবাদ আলোচনা করা। নিয়ন্ত্রণবাদ ও অনিয়ন্ত্রণবাদের মধ্যে পার্থক্য নির্দেশ করা। কান্টের মতানুসারে একটি ইচ্ছাকে কখন নৈতিক দিক থেকে বিচার করা যায় এই প্রসঙ্গে তার সদিচ্ছার ধারণা ব্যাখ্যা করা। এরপর যে প্রশ্নটি সেটি হচ্ছে অধ্যায় 10 থেকে শাস্তি কি। শাস্তি হচ্ছে যথার্থ কর্তৃপক্ষ কর্তৃক অপরাধীকে আইন ভঙ্গের জন্য দণ্ড প্রদান করা। শাস্তির নৈতিক ভিত্তি কি। সমতার নীতি মানুষের লক্ষ্য হিসেবে গ্রহণ না করা, সামাজিক ভারসাম্য বজায় রাখা ইত্যাদি। প্রতিশোধমূলক মতবাদ কি। প্রতিশোধমূলক মতবাদের উদ্দেশ্য হচ্ছে যার উপর অপরাধ করা হয়েছে তার যে দুর্ভোগ অপরাধীকে সেই দুর্ভোগ পোহাতে হবে। কার্ল মার্কস কোন দেশের দার্শনিক। জার্মানির। শাস্তি কত প্রকার। শাস্তি 3 প্রকার, প্রতিরোধমূলক, সংশোধনমূলক এবং প্রতিশোধমূলক। নৈতিক প্রগতির 2টি শর্ত লেখ। নৈতিক জগৎ, নৈতিক জগতের অভ্যন্তরীণ বিরোধ ও অপূর্ণতার উপলব্ধি। নৈতিক প্রগতির 2টি স্তরের নাম লেখো। নৈতিক জগৎ এবং নৈতিক জগতের বিরোধিতা। শাস্তিদানের মূল লক্ষ্য কি। শাস্তিদানের মূল লক্ষ্য হচ্ছে অপরাধমূলক সমাজ প্রতিষ্ঠা করা। এখান থেকে আমরা খ বিভাগ শাস্তির নৈতিক যৌক্তিকতা দেখাও। তুমি কি মৃত্যুদণ্ড সমর্থন করো, আলোচনা করো। নৈতিক প্রগতি বলতে কি বোঝায়, শাস্তির নৈতিক ভিত্তি আলোচনা করো। গ বিভাগ থেকে আমরা পড়ব শাস্তি বিষয়ক মতবাদ হিসেবে সংশোধনমূলক মতবাদটি ব্যাখ্যা করো। নৈতিক সংকট বলতে কি বোঝায়, বাংলাদেশের নৈতিক সংকট কিভাবে সমাধান করা যায় আলোচনা করো। নৈতিক প্রগতি কি, নৈতিক প্রগতির শর্তসমূহ আলোচনা করো। এরপর আমরা সর্বশেষ যে অধ্যায় 11 অধিকারের শাব্দিক অর্থ হচ্ছে দাবি বা সত্য। অধিকারের প্রধান রক্ষা কবচ হচ্ছে আইন। ভোটাধিকার নাগরিকের হচ্ছে রাজনৈতিক অধিকার। কর্তব্য বলতে কি বোঝায়, জনকল্যাণ স্বার্থে কোনো সম্প্রদায় বা সম্প্রদায়ের বিশেষ ব্যক্তি বা ব্যক্তিবর্গ অন্য কোনো ব্যক্তির কাছ থেকে যা দাবি করে সেই দাবি মেটাবার বাধ্যবাধকতাই হচ্ছে কর্তব্য। নৈতিক অধিকার কি, সমাজের ন্যায় বিচার ও বিবেকের দ্বারা সমর্থিত পারস্পরিক দাবি হচ্ছে নৈতিক অধিকার। সুন্দর জীবনযাপনের জন্য অবকাশ অপরিহার্য উক্তিটি অ্যারিস্টটলের। কর্তব্যের জন্য কর্তব্য করা উক্তিটি হচ্ছে ইমানুয়েল কান্টের। কর্তব্য বলতে কি বোঝায়, জনকল্যাণ স্বার্থে কোনো সম্প্রদায় বা সম্প্রদায়ের বিশেষ ব্যক্তি বা ব্যক্তিবর্গ অন্য কোনো ব্যক্তির কাছ থেকে যা দাবি করে সেই দাবি মেটানোর বাধ্যবাধকতাই হচ্ছে কর্তব্য। এই অধ্যায় থেকে আমরা কর্তব্য কাকে বলে এবং গ বিভাগ থেকে আমরা অধিকার কাকে বলে, অধিকারের স্বরূপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা এবং অধিকার সম্পর্কে আলোচনা করা, মানুষের অধিকারগুলো নীতিবিদ্যার আলোকে ব্যাখ্যা করা। খুবই গুরুত্বপূর্ণ 2টি প্রশ্ন, এখান থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি, তাই অবশ্যই 2টি প্রশ্ন আপনারা ভালোভাবে পড়বেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল ডিগ্রি প্রথম বর্ষে দর্শন 2য় পত্রের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী সাজেশনের ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।